12 কেজি এলপিজির দাম কমালো 350 টাকা, নতুন মূল্য 1528। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও 2-3 গুণ বাড়তি বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক খতিয়ে দেখার নির্দেশ। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন। ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্ক। বিনিয়োগ ও পর্যটন আকৃষ্টে ভিসা পলিসি সহজ করেছে সরকার। মন্ত্রিপরিষদের বৈঠকে কমিটি গঠন। নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। অভিন্ন প্রশ্ন নিয়ে শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। সিসিটিভি দিয়ে পর্যবেক্ষণ। এবার ফর্ম পূরণ করেনি প্রায় 5.5 লাখ। এবং চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মজুদ আছে পর্যাপ্ত কিট, স্যালাইন। পুরো সুস্থ না হলে ছাড়পত্র পাবে না রোগী। আক্রান্ত বাড়লে মোবাইল হাসপাতালে সেবা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 357 টাকা কমিয়ে 1528 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। জাহাজ ভাড়া কমলে দাম আরও কমানো সম্ভব বলেও জানায় সংস্থাটি। নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রির কথা জানান বিক্রেতারা। তবে দাম কমলে বাজারে তার প্রভাব পড়ে না বলে দাবি গ্রাহকের। গেল মাসের তুলনায় আরও এক ধাপ কমলো এলপি গ্যাসের দাম। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে এই জ্বালানি পণ্যটির দাম কমায় দেশের বাজারেও মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোষণা দেওয়া হয় 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 357 টাকা। নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে 1528 টাকা। প্রতি কেজি এলপিজির মূল্য, যেটি জুন মাসে ছিল 157.06 টাকা, এটি জুলাই মাসে এসে হয়েছে 127.30 টাকা, অর্থাৎ কেজি প্রতি কমেছে 29.76 টাকা। আমরা যে দেখব, এটা আপনি যেটা বলছেন, যেন নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না হয়। তবে সরকার নির্ধারিত এই মূল্যে বাজারে পণ্যটি না মেলার অভিযোগ আছে গ্রাহকদের। বিক্রেতারা বলছেন, সরকার বেঁধে দেওয়া দামেই এলপিজি সিলিন্ডার বিক্রি করছেন তারা। কোম্পানির নতুন রেটে আমরা এত কম ধরে, তাহলে আমরা পাবলিকের তো কম ধরবো। আমাদেরকে বলছে যে গ্যাসের দাম আসলে কমছে, আমরাও শুনছি, এখন আমরা ওই নতুন রেটের মালটা পাইনি এখনো। ক্রেতাদের কথাতে সেই পুরনো আক্ষেপ। তাদের অভিযোগ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকায় কিনতে হয় গ্যাস। দাম কমার প্রভাব নেই বাজারে। দাম যদি বাড়ে 1 টাকা, ওরা আরো 5 টাকা বেশি বাড়ায় সব জায়গায়। এরা কমায় না তো, এরা ডিলাররা কমায় না, আমরা কি কমাম? বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরো সজাগ থাকার দাবি সাধারণ ক্রেতাদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম, কিন্তু কেটে নেওয়া হচ্ছে আগের তুলনায় 2-3 গুণেরও বেশি টাকা। এতে বড় আর্থিক ক্ষতিতে অসংখ্য গ্রাহক। এটিকে নিছক কারিগরি ত্রুটি নয়, বরং বিদ্যুৎ সংস্থাগুলোর আর্থিক অনিয়ম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আর বিদ্যুৎ বিভাগ বলছে, অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে বিতরণ কোম্পানিগুলোকে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সিজা রহমান গত 5 বছর আছেন একই বাসায়। সাধারণত 1.5 থেকে 2,000 টাকায় সীমিত থাকে মাসের বিদ্যুৎ খরচ, কিন্তু জুনে এক লাফে তা অস্বাভাবিক হারে বেড়েছে কয়েক গুণ। এটা টোটালি একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে, যেটা একেবারে অস্বাভাবিক। এটা কখনোই হয় নাই। স্বাভাবিকের তুলনায় 3-4 গুণ বেশি অলরেডি আমরা রিচার্জ করে ফেলেছি। জাস্ট 15 দিনে আমরা 6,500 করেছি, আর তার আগে তো যেটা করেছি অলমোস্ট 8-9 হাজার টাকার মতো আমাদের এই 1 মাসে করা হয়ে গেছে। সাবেক সরকারি কর্মকর্তা লতিফ বক্সির অভিজ্ঞতাটা আরও তিক্ত। প্রিপেড মিটার রিচার্জের 3 দিনের মধ্যে নজিরবিহীনভাবে কেটে নেওয়া হয়েছে 7,000 টাকার বেশি। 28 তারিখে আমি 8,000 টাকা রিচার্জ করলাম, 28, 29, আজকে হলো 30। আজকে আমার ব্যালেন্স হলো 961 টাকা। কিভাবে সম্ভব? অ্যাভারেজ আমার প্রতি মাসে প্লাস মাইনাস 5,000 টাকায় হয়ে যায়, কিন্তু আমার এই মাসে যেভাবে হয়েছে এটা মানে অবিশ্বাস্য। কমপ্লেন করলে বলে আমাদের কিছু করার নাই। রাজধানীতে এমন অভিযোগ অগণিত গ্রাহকের। জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বটে, তবে যে হারে টাকা কাটা হচ্ছে তা একেবারে অস্বাভাবিক। বিদ্যুতের ব্যবহার প্রায় একই রকম থাকলেও জুনে এসে বিল গুনতে হচ্ছে আগের তুলনায় 2-3 গুণেরও বেশি। এরকম ভাবে তো কোনো সময় কাটে নাই। টাকা ভরতেছি, টাকা চলে যাচ্ছে, কেন কাটতেছে এটা কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না। এখন বিদ্যুতের দাম বাড়লে তাই বলে কি একদিনে 300, 400, 500 টাকা করে একটা ঘরের বিদ্যুৎ চার্জ করে?
1000 টাকা এক মাসে উপরে যেত, কিন্তু এখন আমার 2000 টাকা এক মাস যায় নাই। গত মাসে যে ব্যবহার ছিল আমার এই মাসে সেম ব্যবহারই আছে, কিন্তু আমার গত মাসে ছিল আমার 1500 টাকা ছিল, এখন আমার হয়ে গেল 4000 টাকা। তাহলে তো অস্বাভাবিক মনে হবেই। এরকম ভাবে হইলো তো আমরা চলতে পারতেছি না, আমাকে আট থেকে কারেন্টের বিলই বেশি যেতে আছে। অস্বাভাবিক হারের এই বিদ্যুৎ বিল বিতরণ সংস্থাগুলোর আর্থিক অনিয়মের কৌশল বলে অভিযোগ কারো কারো। গ্রাহকদের প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কতটা দায়বদ্ধ তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া সহ হরহামেশাই গ্রাহক ভোগান্তির যেসব অভিযোগ সামনে আসছে তা নিয়ন্ত্রণে বিতরণ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এরা এত বেশি চালাক হয়ে গেছে, ম্যানুয়ালি আগে যে চুরি করতো এখন ডিজিটালি এটা করছে। নোবডি ইজ অ্যাকাউন্টেবল, তাই তো হচ্ছে। কোনো এই ডিজিটাল মিটারের রং প্রোগ্রাম যদি থেকে থাকে অথবা এই ওভার রিডিংয়ের যদি যে জিনিসটা হচ্ছে, এটার জন্য কোনো অফিসারের তো চাকরি যায় নাই, কোনো লাইনম্যান তো শোকজ হয় নাই, কারোই তো কিছু হয় নাই। তো না হলে এটা শাস্তিটা কার হবে? স্টেট মিনিস্টার আছে এখানে, একটা ফুল মিনিস্টার আছে। বিদ্যুৎ বিভাগ অবশ্য বলছে অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অলরেডি আমরা সব ইউটিলিটিকে বলে দিয়েছি এই বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতা দিয়ে দেখতে, কোনো গ্রাহকের যদি কোনো হয়রানি হয় তাদেরকে প্রপারলি অ্যাটেন্ড করতে। গ্রাহকদের বিদ্যুৎ অফিসে গিয়ে সরাসরি কিংবা হটলাইনে অভিযোগ জানানোর অনুরোধ করেছে বিদ্যুৎ বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। ঢাকা বেইজিং সমঝোতা সই হয় তিস্তা প্রকল্পে বাংলাদেশকে বেইজিং সহায়তা দেবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ চীন সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছে বেইজিং। বৃহস্পতিবার সকালে সফর নিয়ে রাজধানীর চীন দূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করে। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাংলাদেশের নিজস্ব প্রকল্প। জানান এর টেকসই বাস্তবায়নে বৈজ্ঞানিক সম্ভাব্যতা সমীক্ষায় সরাসরি সহযোগিতা করবে চীন সরকার। অতীতে কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল জানিয়ে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সরকারের মাধ্যমে তিস্তা প্রকল্পে কাজ করবে চীনের বিশেষজ্ঞরা। The MOU is between Chinese companies and Bangladesh government agencies. But what I refer to, the cooperation is G2G. It's between two governments. We are pursuing now is the top experts from Chinese government and Bangladesh government will work together to come out with a feasibility study, to sustain the test of time. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে আঞ্চলিক সংযোগের নতুন সুযোগ হিসেবে বর্ণনা করেন ইয়াওয়েন। ভবিষ্যতে ভারত সহ যে কোনো দেশ এই উদ্যোগে যুক্ত হতে চাইলে চীন তাকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। Two leaders already agreed we'll have this economic corridor. Now it's up to us to materialize. This cooperation is not end of the game. Other countries, if they're ready, definitely we are open. দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কৌশলগত এবং সম্ভাব্য 2+2 সংলাপ চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। বলেন, বেইজিং এর পররাষ্ট্রনীতি অনুযায়ী বৈশ্বিক যে কোনো হস্তক্ষেপে বাংলাদেশের আপত্তিতে পাশে থাকবে চীন। China support Bangladesh to object any foreign intervention. So that is our policy ever since, in the last 50 years. গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI, মোংলা বন্দর আধুনিকায়ন, চট্টগ্রাম অর্থনৈতিক ও শিল্পায়ন, কৃষি, গণমাধ্যম, কারিগরি শিক্ষা এবং সবুজ উন্নয়ন সহ প্রধানমন্ত্রীর সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন ইয়াওয়েন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বিদেশিদের বাংলাদেশে আসা যাওয়ার ঝামেলা কমাতে ভিসা পলিসি সহজ করছে সরকার। এ লক্ষ্যে অর্থমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ডক্টর নাসিমুল গনি। এ সময় তিনি জানান, বিদেশি বিনিয়োগ কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা সহ বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে এ পলিসি সহজ করা প্রয়োজন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মন্ত্রিপরিষদ কমিটিকে বিভিন্নভাবে সহায়তা করবে বলেও উল্লেখ করা হয়। এদিন বৈঠকে 5টি ভিন্ন বিষয়ে আলোচনা হয়, যা এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান সচিব।
2006 সালে জারিকৃত ভিসা নীতিমালা সংশোধন করে ভিসা পলিসি 2026-এর খসড়া পরিমার্জনের জন্য মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করবে। আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা, সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে, সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি ছিল প্রধান প্রতিপাদ্য। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন করে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুলের শিক্ষা ধারণ করে বিভেদ সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে তার সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান সরকার প্রধানের। দীপন সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। একদিকে রচনা করেছেন সাম্যের গান, অন্যদিকে নিপীড়ন, অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে লিখেছেন অবিস্মরণীয় বিদ্রোহী কবিতা। দ্রোহ আর প্রেমের কবি কাজী নজরুল ইসলাম স্মরণে 25 মে থেকে শুরু হয়েছে নজরুল বর্ষ। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি পরিবারের সদস্য ছাড়াও শিল্পী গবেষকদের উপস্থিতিতে সঞ্চালনা করেন খোদ সরকার প্রধান। গান দিয়ে তিনি বিশ্ব জয় করেছেন, বাঙালির মন জয় করেছিলেন এক সময়, সেই গান কিন্তু আজও আমরা অত্যন্ত প্রাসঙ্গিকভাবে পাই। পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার যত রকমের উপাদান আছে সমস্ত তার গানে, কথায়, কবিতায় উল্লেখ করা হয়েছে। সঙ্গীত শিক্ষক যারা, এদেরকে বাতিল করা হয়েছিল, সেটা যেন আবার একটু উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের সব আন্দোলন সংগ্রামে নজরুলের সৃষ্টি প্রধান প্রতিপাদ্য বলেন তারেক রহমান। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস, তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। প্রযুক্তির বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কাজী নজরুলের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আসার আলোকবর্তিকা হয়ে উঠতে পারে বলে সবাইকে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। নৈতিক মূল্যবোধ সম্পন্ন ছড়া বা কবিতা আমাদের প্রজন্মের সামনে আসার আলোকবর্তিকা নিয়ে হয়ে উঠতে পারে। কবি নজরুলকে নিয়ে আলোচনা মন্ত্রণালয় কিংবা সরকারি অফিসের চার দেওয়ালে আবদ্ধ না রেখে তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। নজরুলের শিক্ষা ধারণ করে অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মন হিসেবেও উল্লেখ করেন তারেক রহমান। দর্শন এবং মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। গবেষক ও লেখক কালাম ফয়েজি রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। প্রবাসের সময় আরও থাকছে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ভোলায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ। বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনায় সিলেটের চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা। প্রথম দিনে হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। সব বোর্ডে একই প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। মোবাইল বা ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ ঠেকাতে ছিল কড়াকড়ি। সিসিটিভি দিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। একটি পরীক্ষা হাজারো স্বপ্ন। উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার সব বোর্ডে একই প্রশ্নপত্রে চলছে পরীক্ষা।
বৃহস্পতিবার প্রথম দিনে নির্ধারিত সময়েই শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা। নতুন ব্যবস্থাপনার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা, আর কেন্দ্রের শৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট অভিভাবকরা। সিকিউরিটি আছে, সিকিউরিটি ব্যবস্থা খুব ভালোই করছেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের ব্যবস্থাপনাটা খুব ভালো, খুব খুশি হয়েছি আমি দেখে। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে খুব শৃঙ্খলা করে নিয়ে স্টুডেন্ট ঢোকাচ্ছেন এবং কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ। এখানকার পরিবেশটা অত্যন্ত সুন্দর। প্রশ্ন এমসিকিউটা হার্ড ছিল, বাট সিকিউ মোটামুটি কমন আসছে আর কি। এমসিকিউ ভালো হয়েছে, বাট সিকিউটা একটু টাফ হয়েছে। পরীক্ষা তো হার্ডও আসে নাই আর তো কঠিনও আসে নাই। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউটা একটু বেশি হার্ড হয়ে গেছে। একেবারে ইজি হয় নাই কোশ্চেন, মোটামুটি স্ট্যান্ডার্ড হার্ডই হয়েছে। মোবাইল ফোন ও অননুমোদিত ডিভাইস নিয়ে প্রবেশপথে ছিল কড়াকড়ি। নতুন সংযোজন হয়েছে পুলিশের বডি ওন ক্যামেরা। আমাদের প্রস্তুতিটা অনেক বড় আলহামদুলিল্লাহ। পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন, শিক্ষা প্রশাসন এবং ইভেন অভিভাবকরা আমাদেরকে সার্বিক সহায়তা করতেছে। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নকল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রগুলো সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন, তারা পরীক্ষায় কোনো আনফেয়ার মিস করে না। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক। একরাশ স্বপ্ন বুকে নিয়ে একঝাঁক শিক্ষার্থী অংশ নিল 2026 সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায়। বিশাল এ কর্মযজ্ঞ সফল করতে প্রস্তুত প্রশাসন। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা, এবারের পরীক্ষা কার্যক্রম চলবে সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবেই শেষ হবে সবগুলো পরীক্ষা। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আইনি জটিলতায় দীর্ঘদিন শূন্য থাকা প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এতে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। শিক্ষামন্ত্রী জানান, শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক স্কুলেও শিক্ষক সংকট কাটাতে নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। 2013 সাল থেকে দেশের 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ আটকে ছিল। দীর্ঘদিনের আইনি জটিলতা ও প্রশাসনিক অচলাবস্থার অবসান ঘটাতে প্রধান শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি করতে উদ্যোগী হয় বিএনপি সরকার। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করলেন আপিল বিভাগ। আটকে থাকা নিয়োগের বাধা কাটাতে 32,000 শিক্ষকের পক্ষে রায় দেন আপিল বিভাগ। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের রায়ে দীর্ঘদিনের অচলাবস্থা ও আইনি বাধা দূর হয়েছে। বলেন, এতে শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং করতে যে আইনি বাধা ছিল, সে বাধাটি অপসারিত হয়ে গেল চূড়ান্তভাবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে, তার ক্ষেত্রে কোনো আইনি বাধা থাকবে না। শিক্ষামন্ত্রী জানান, মামলা নিষ্পত্তি হওয়ায় 36,000-এর বেশি প্রধান শিক্ষকের পদোন্নতি এবং 38,000-এর বেশি শিক্ষক নিয়োগ দেয়া যাবে। আমরা এই প্রাথমিক স্কুলে এই 14,000 14,500 আমরা নিয়ে নিচ্ছি, আরও 38,000 শিক্ষক আমরা নিতে পারবো। এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার। আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। আরও কিছু মামলা হয়েছে, আমার প্রায় 30,000-এর মতো মামলা রয়েছে, সেগুলি একটা একটা করে আমরা শেষ করছি। শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক স্কুলেও শিক্ষক সংকট কাটাতে দ্রুত নিয়োগ চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। ডেঙ্গু মোকাবেলায় পরীক্ষার কিট সহ চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যা বাড়লে মোবাইল হাসপাতালে চিকিৎসার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে তিনি জানান, সংক্রমণ ঠেকাতে পুরোপুরি সুস্থ না হলে হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন না রোগী। মৌসুমের শুরুতেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ডেঙ্গু। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ।
এবছর সর্বোচ্চ রোগী ও মৃত্যু হয়েছে জুন মাসে। বিশেষজ্ঞদের আশঙ্কা এই সংখ্যা সামনের সময়গুলোতে আরও বাড়তে পারে। বুকের ছটফটানি, মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার বলছে আমার ডেঙ্গু। রাত্রে 3টা বাজে খিঁচুনি উঠছে, 6টা পর্যন্ত ছিল। তারপরে 2 দিন পরে এখানে আসছে। 8 দিন আগে থেকে জ্বর আসে, আবার থেমে যায়, তাহলে আবার ডাক্তারের কাছে দেখাইলে আবার জ্বরটা ছেড়ে আসে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠান শেষে তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার কিট সহ সব ধরনের চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত আছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল থেকে রোগীদের ছাড় না দেওয়ার নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় উপজেলা পর্যায়েও কাজ করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা বাড়লে ফিল্ড হাসপাতাল করে চিকিৎসা দেওয়া হবে। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। যদি আধিক্য হেতু রোগীর যদি হসপিটালে জায়গা না করতে পারি, ডিসিসি নর্থ হসপিটালে বিশাল জায়গা আছে আমাদের, এবং মাঠে ফিল্ড হসপিটাল করে ফ্লোর উঁচা করে আমরা পর্যাপ্তভাবে রোগীদের সেবা দেব। এদিন আরও নিখুঁতভাবে ক্যান্সার শনাক্তকরণে ঢাকা মেডিকেলের প্যাথোলজিতে যোগ করা হয় একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, 10 জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বর হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, চলতি মাসের শেষের দিকে এই মামলার তদন্ত প্রতিবেদন ও চার্জশিট দাখিল করা হবে। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 30 জুন জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবার মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আসামি হচ্ছেন হাসানুল হক ইনু। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানান, 2013 সালের রাতের আধারে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটে তাতে সম্পৃক্ততা পাওয়া গেছে ইনুর। শাপলা চত্বর হত্যা মামলার যে ঘটনাটা যখন ঘটে, তখন আমাদের ইনভেস্টিগেশন মতে যে জনাব হাসানুল হক ইনু, তখন তিনি তথ্যমন্ত্রী, তিনি 2টা টেলিভিশন চ্যানেল তখন ওই রাতের ঘটনার প্রেক্ষিতে বন্ধ করে দিয়েছিলেন। তৎকালীন তথ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে সাক্ষ্য প্রমাণ এসছে। সেই ঘটনার মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রেবেল লোক, পুলিশের লোক, তারা কিন্তু সেখানে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল। এই মামলার তদন্ত প্রতিবেদন চলতি মাসের শেষ সপ্তাহে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব এবং ফর্মাল চার্জ আমরা দাখিল করে দেব। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল বছরের 26 নভেম্বর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশনের খসড়া আইনে পরিণত হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা খর্ব হবে বলে মনে করে টিআইবি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে সংস্থাটি। বাজেট বৃদ্ধি প্রণয়ন, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে উল্লেখ করে সুপারিশ তুলে ধরেছে টিআইবি। অন্তর্বর্তী সরকারের করা 133টি অধ্যাদেশের মধ্যে বর্তমান সংসদে যেগুলো বাদ পড়েছে তার অন্যতম মানবাধিকার কমিশন অধ্যাদেশ। পরে নতুন করে এই আইনের খসড়া তৈরি করেছে সরকার। খসড়া এই আইন নিয়ে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ, HRFB ও টিআইবির পরামর্শ সভায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে কমিশনকে স্বাধীন সংস্থা হিসেবে সুপারিশ করা হয়েছিল। নতুন খসড়া আইনে তার অনেক কিছুই খর্ব করা হয়েছে। এটি কার্যকর হলে স্বাধীন সংস্থাটির ক্ষমতা লোপ পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। 2025-এর অধ্যাদেশ তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বা তার সাথে অনেক বিচ্যুতি আছে। নিরপেক্ষ কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা প্রত্যাশা এবং বিশেষ করে যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন ইতিবাচক ক্যাটাগরি আন্তর্জাতিক মানদণ্ডে পায় নেই, সেগুলো পূরণ করতে, সেসব সত্তাগুলো পূরণ করতে আবারও ব্যর্থ হবে যদি বর্তমান
যে খসড়াটি আছে সেটার উপর ভিত্তি করে কমিশন যদি গঠিত হয় সেটা আমরা মনে করি। অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতির বিধান পুনর্বহালের সমালোচনা করেছে টিআইবি। বাজেট, চেয়ারম্যান, কমিশনার নিয়োগে স্বচ্ছতা সহ কমিশনের উপর সরকারের কর্তৃত্ব বাড়ানোর মতো ধারা পরিবর্তনের সুপারিশও সংস্থাটির নির্বাহী পরিচালকের। যাদের বিরুদ্ধে অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনে তাদের কাছেই প্রতিকারের জন্য সম্পূর্ণ এখতিয়ার অর্পণ করা হয়েছে। বর্তমানে দেশে আমরা সেটাকে পরিবর্তন চাই। মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি তিনি যদি সরকারি কর্মকর্তা বা শৃঙ্খলার সদস্য হন, তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে আদালত বা ট্রাইব্যুনাল এবং কোনো ক্ষেত্রে কমিশনের নিজের শুধু পূর্ব অনুমতি লাগবে, সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন হবে না, এটি আমরা দাবি করছি। কমিশনের কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণের সুপারিশও করেছে টিআইবি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে মায়ামিতে আর্জেন্টিনা দল। স্বাগত জানাতে টিম হোটেলের সামনে সমর্থকদের ভিড়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সিনিয়র জুনিয়র বিরোধ গড়ালো সহিংসতায়। ভোলায় দুপক্ষের সংঘর্ষে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত 2। এদিকে বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনায় সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। এছাড়া নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টের লাশ উদ্ধার করা হয়েছে। সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে বিরোধ, জুনিয়রের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহনে সিনিয়র জুনিয়র বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এই সময় প্রতিপক্ষ মানিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়নের ওপর হামলা চালায়। এই ঘটনায় জখম হন আরো 2 জন। তাদের হাসপাতালে নিলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছুরি দিয়া পেটের এই সাইডে কোবে মারছে, আর যে খুন করছে তার যেন ফাঁসি হয়। ছেলে অনেক ভদ্র, ওর সাথে মানুষের এইটুক সমস্যার কারণে তো খুন করতে পারে না। মূল আসামি আমাদের হেফাজতে আছে। যে ব্যক্তি নয়ন মারা গিয়েছেন তার শ্রুতল সম্পন্ন করেছি এবং লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। কে জিতবে কে হারবে ফুটবল খেলা চলাকালে এ নিয়েই কথা কাটাকাটি, এরপর হাতাহাতি। এক পর্যায়ে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। পুলিশ জানায় সিলেটের জকিগঞ্জে বুধবার রাত 11:30টার দিকে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচ চলাকালে হারজিত নিয়ে আলম হোসেন ও তার চাচাতো ভাই পারভেজ আহমেদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে পারভেজ ধারালো চাকু দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নিলে আলমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় বুধবার সকালে নিখোঁজ হন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট মোতালেব। স্বজনরা জানান সকাল 8টায় বাসা থেকে বের হয়ে ফেরেননি তিনি। পরে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেবের লাশ উদ্ধার হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। 2025-26 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা, লক্ষ্যমাত্রার চেয়ে 27,000 কোটি টাকা বেশি। বিগত অর্থ বছরে সরকারি খাতের ঋণ চাহিদা কম থাকায় এই ঋণ ঝুঁকি তৈরি করবে না উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে, ফলে শিল্প কারখানা চালুতে ঋণ প্রবাহ বাধাগ্রস্ত হবে না। 2025-26 অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়ে দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা, যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 27,000 কোটি টাকা বেশি। তবে এ নিয়ে আপাতত কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল থাকায় সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণে ব্যাংকিং খাতে ঋণের সংকট বা শিল্প খাতের অর্থায়নে চাপ সৃষ্টি হবে না। প্রাইভেট সেক্টরের কাছ থেকে এখনো কোনো প্রকার অভিযোগ ওঠেনি। ব্যাংকগুলোর লিকুইডিটির না থাকার কারণে তারা পর্যাপ্ত ঋণ সুবিধা দিতে পারছে না। মূল সমস্যা হচ্ছে প্রাইভেট সেক্টর এখনও ঋণ গ্রহণের জন্য 100% প্রস্তুত না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার হার প্রায় 5% নেমে আসে, যা বিনিয়োগের ধীরগতির প্রতিফলন। এ বাস্তবতায় 2026-27 অর্থবছরের প্রথমার্ধে মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্য 6.8% ও অর্থবছর শেষে 8% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সরবরাহ করার জন্য প্রথমেই তাদেরকে নিজেদেরকে খেলাপি নয় এটা প্রমাণ করতে হবে। এই জন্য তাদেরকে বিশেষ রিশিডিউল পলিসির আওতায় তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে যে তারা যাতে নিজেদেরকে রিশিডিউল করে ঋণগুলো সিএবি ক্লিন করে ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করতে পারে। অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনায় রেখে সরকারি ঋণ ও তারল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিএসসিসির চেয়ারম্যান মাসুদ খান। ডিএসসি টাওয়ারের ডিবি আয়োজিত পরিচিত সভায় তিনি এই আশ্বাস দেন। সভায় বিএসসিসির নতুন কমিশনের সদস্যদের পাশাপাশি পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেন। এ সময় বাজার স্থিতিশীল, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব করতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিএসসিসি চেয়ারম্যান। সভায় ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা, নীতিগত সীমাবদ্ধতা এবং বাজারের কাঠামোগত নানা সমস্যা তুলে ধরেন। স্টক এক্সচেঞ্জকে যদি এম্পাওয়ার করতে হয় তাহলে স্টক এক্সচেঞ্জের কাঠামোটা ঠিক করতে হবে এবং সেখানে আমাদের কিছু দাবি ছিল। আমরা আশা করব যে আমাদের দাবিগুলি আপনারা সুবিবেচনা নেবেন। দিস ক্যাপিটাল মার্কেট ইজ এ ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা সাস্টেনেবলি গ্রো করবে, নট কোরামিন দিয়ে গ্রো করবে। কিন্তু এটা করতে গেলে আমাদের অভিন্ন উদ্দেশ্য থাকতে হবে। সবারই একটা উদ্দেশ্য যে আমাকে ক্যাপিটাল মার্কেট গ্রো করতে হবে। আপনারা বলবেন, আমরা শুধু শুনতে আসিনি, আমরা কিন্তু শুধু শুনতে আসিনি, আমরা করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দুবাই থেকে ঢাকায় ফেরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে BG-148 ফ্লাইট। এর আগেই খবর মেলে উড়োজাহাজটিতে রয়েছে চোরাচালান চক্রের বিপুল পরিমাণ স্বর্ণ। কার্গো হোল্ডের অভ্যন্তরে ১৮.৭ কেজি স্বর্ণের পরিমাণ আর ১৬০টা স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেখানে মালামাল রাখা হয় তার পাশে যে কার্গো হোল্ড থাকে সেটার প্যানেল খুলে এটা উদ্ধার করা হয় আর কি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িতদের খোঁজ না মিললেও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কাস্টমস। মামলার প্রক্রিয়া চলমান আছে, তো এরপর এটা তদন্ত করলে এটার বের হবে আর কি, হয়তো বা কারা এটার সাথে জড়িত হয় অধিকতর তদন্ত করলে বের হবে। যে কোনো চোরাচালান বন্ধে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রেকর্ড গড়া প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জনশক্তি রফতানিতে নীতি পরিকল্পনা সাজাতে বেসরকারি খাতকে সঙ্গে রাখার দাবি উদ্যোক্তাদের। একই সঙ্গে প্রবাসীদের পাঠানো অর্থের লাভজনক বিনিয়োগ নিশ্চিতে রেমিটেন্স বন্ড চালুর দাবি তাদের। অর্থনীতিবিদরাও বলছেন, সময় এসেছে বন্ড পুঁজিবাজারে কিংবা সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রবাসীদের অর্থ কাজে লাগানোর পরিকল্পনা হাতে নেয়ার। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সদ্য সমাপ্ত অর্থ বছরে দেশে প্রবাসী আয় এসেছে ৩,৫৫৬ কোটি ২০ লাখ ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে ১৭.৩% বেশি। কোনো এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্সের এই রেকর্ড গড়ার পথে প্রতি মাসেই $2 বিলিয়ন বেশি করে বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, প্রবাসী আয়ের এমন প্রবাহ এর আগে কোনো অর্থ বছরেই দেখেনি বাংলাদেশ। এমনকি প্রথমবারের মতো টানা ৬ মাস গেল ডিসেম্বর থেকে মে পর্যন্ত $3 বিলিয়ন বেশি করে প্রবাসী আয় দেশে আসার রেকর্ডও হয়েছে সদ্য সমাপ্ত অর্থ বছরে।
এমন প্রেক্ষাপটে প্রবাসীদের পাঠানো অর্থের লাভজনক বিনিয়োগে বন্ড চালুর দাবি করছেন জনশক্তি রপ্তানিকারকরা। সরকার যেহেতু প্রবাসীদের নিয়ে অনেক ড্রিম আছে, তার রেমিটেন্স বন্ড যদি ওনারা চালু করে, আমি মনে করি চালু করা উচিত। যেহেতু প্রবাসীদের অনেক দাবি আছে, আমার মনে হয় প্রবাসীরা খুব উৎসাহ ফিল করবে। তবে রিজার্ভকে স্ফীত করে বৈদেশিক ঋণ শোধ আর আমদানি ব্যয় মেটানোর মতো শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলা কারিগররা বরাবরই বঞ্চিত থেকে যাচ্ছেন বলে অভিযোগ এ খাতের উদ্যোক্তাদের। আমাদের ব্যবসায়িকদেরকে সাথে নিয়ে পলিসি মেক করে, তাহলে এর গতিধারা বৃদ্ধি পাবে। অনেক সময় অনেক গভর্নমেন্ট অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, অধিকাংশ পদক্ষেপ কিন্তু মুখ থুবড়ে পড়েছে। প্রবাসীদের পাঠানো অর্থে রেমিটেন্স বন্ড চালুর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরাও, যেখান থেকে মিলতে পারে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের যোগান। আমরা তাদের জন্য আলাদা করে বন্ড চালু করতে পারি না, এখন বাজার তো সুকুক বন্ড চালু হচ্ছে, তো এরকম করে আমরা যদি আর বিশেষ বন্ডের ব্যবস্থা করতে পারি, রাষ্ট্রের বিভিন্ন রকমের প্রয়োজন, বিশেষ করে যে উন্নয়নের যে সহযোগিতা, তো সেই জায়গাতে আমরা এই তাদের অর্থ কাজে লাগাতে পারি। শ্রমবাজার সম্প্রসারণে দক্ষ শ্রমিক পাঠানোর যেমন বিকল্প নেই, তেমনি তা নিশ্চিতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সহ অভিবাসন ব্যয় কমাতে এ খাতকে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বের করে সহজ শর্তে ব্যাংক ঋণের সুযোগ দিতে সরকারের হস্তক্ষেপ চান খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারের রাখাইনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাংইন অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যকার রক্তক্ষয়ী কোন্দলে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। মিয়ানমারের রাখাইন রাজ্যের বুথিডং উপজেলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। যুদ্ধবিমান থেকে শহরের আশপাশের গ্রামগুলোতে মুহুর্মুহু বোমা ফেলেছে সেনারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত 10টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানান বাসিন্দারা। এদিকে জান্তা বিরোধী শিবিরের অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত হয়েছে সাগাইং অঞ্চলের মনিওয়া শহর। সমান্তরাল জাতীয় ঐক্য সরকার এনইউজির অনুগত পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এবং পিপলস সিকিউরিটি ফোর্স পিএসএফ এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। এমন চতুর্মুখী সহিংসতা ও জান্তা সরকারের বাধ্যতামূলক সামরিক নিয়োগ আইন থেকে বাঁচতে দলে দলে দেশ ছাড়ছেন মিয়ানমারের নাগরিকরা। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম 4 মাসেই প্রায় 6,87,000 মিয়ানমার নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে প্রবেশ করেছেন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান পরবর্তী সংঘাতে এ পর্যন্ত 1 লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED। বিশ্লেষকদের মতে এটি বর্তমানে এশিয়ার অন্যতম প্রাণঘাতী সংঘাত, যেখানে প্রকৃত প্রাণহানি আরও বেশি হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই সহিংসতার জেরে 37 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন প্রতি 5 জনের 1 জন, যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিবেশী দেশগুলোতেও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার পরোক্ষ কারিগরি আলোচনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা এবং মার্কিন কর্মকর্তাদের হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে তেহরান। তবে চুক্তি লঙ্ঘনের ঘটনা তদারকিতে একটি দ্রুত যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও হরমুজ প্রণালী পুরোপুরি চালুর লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিদের পরোক্ষ কারিগরি আলোচনা হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় 3 দেশের ঊর্ধ্বতন আলোচকদের উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠকে লেবাননে যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তোলে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম বাড়ানো এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু হুমকি ও হস্তক্ষেপমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করে এর তীব্র প্রতিবাদ জানায় ইরানি প্রতিনিধি দল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে সেসব ক্ষতিগ্রস্ত কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেয়া হবে না বলে আবারও স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদী সতর্ক করে বলেছেন, সমঝোতা স্মারকের একটি শর্ত লঙ্ঘন হলেও পুরো চুক্তি ভেস্তে যেতে পারে। জানান, এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন ও ত্রুটি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করতে এবং তা দ্রুত তদারকিতে শিগগিরই একটি বিশেষ যোগাযোগ মাধ্যম চালু করা হবে। এছাড়া ইরানের জব্দকৃত অর্থের একটি অংশ তেহরানের প্রয়োজনীয় পণ্য কেনার কাজে ব্যবহারের বিষয়েও বৈঠকে অগ্রগতি হয়েছে। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া বেশ ভালোভাবেই এগোচ্ছে এবং দোহার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তবে আলোচনার গতি নিয়ে ট্রাম্প আশাবাদী হলেও সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তারা মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন। ভ্যান্স সাফ জানিয়েছেন, ইরান যদি পুনরায় পরমাণু কর্মসূচি চালু করে কিংবা আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়, তবে ওয়াশিংটনের হাতে সব ধরনের বিকল্প পথ খোলা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। সিরিয়ায় অন্তর্বর্তীকালীন পার্লামেন্টের জন্য ৭০ জন আইন প্রণেতা মনোনীত করেছে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এর মধ্য দিয়ে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় পর নতুন পার্লামেন্ট অধিবেশন বসার পথ সুগম হলো। আগামী সোমবার ২১০ আসনের এই গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্টের মনোনীত এই ৭০ জনের মধ্যে ১৫ নারী রয়েছেন। নতুন পার্লামেন্টে নারী আইন প্রণেতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। তবে গত জুলাইয়ে সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় দ্রুজ সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে সুইদা প্রদেশের আইন প্রণেতা নির্বাচন আপাতত স্থগিত রাখা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেট পরিকল্পনার পক্ষে পার্লামেন্টে সাফাই গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার হাউস অব কমন্সে এই পরিকল্পনা উত্থাপন করা হয়, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ন্যাটোর ওপর রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবেলা করা। তবে এই অতিরিক্ত ১৫ বিলিয়ন পাউন্ডের ব্যয় পরিকল্পনা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধীদের দাবি, ঘোষিত এই খাতের ১/৩ অর্থায়নের উৎস এখনও অনিশ্চিত। বাজেট নিয়ে বক্তব্যের পর পার্লামেন্টে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতারা স্টারমারকে প্রশ্নবাণে জর্জরিত করেন। প্রতিরক্ষা তহবিলের ঘাটতি পূরণে পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রীর সম্মতি আছে কিনা তা জানতে চান। জবাবে স্টারমার বলেন, লেবার সরকারের এই পরিকল্পনা নিয়ে তিনি গর্বিত এবং যে কোনো প্রধানমন্ত্রী এই পরিকল্পনার পক্ষেই থাকবেন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। এবার খেলার খবর। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে মায়ামিতে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলকে স্বাগত জানাতে টিম হোটেলের সামনে ভিড় করেন সমর্থকরা। ঘরের ছেলে মেসি মায়ামিতে ফেরায় উচ্ছ্বসিত স্থানীয়রাও। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। লিওনেল মেসি ঘরে ফিরবেন এবং লিওনেল মেসিকে দেখার জন্য টিম হোটেলের বাইরে বিকেল থেকেই ভিড় করতে থাকেন সমর্থকরা। কেউ এসেছেন আর্জেন্টিনা থেকে, কেউ বা স্থানীয় ফোর্ট লডারডেলের বাসিন্দা। মেসি এর আগেও মায়ামিতে অনেকবার এসেছেন, মেসির বাড়ি আছে মায়ামিতে, তারপরও এবারের মেসির মায়ামিতে আসাটা একেবারেই ভিন্ন। কানসাসে যেরকম টিম হোটেলের সামনে প্রচুর দর্শককে দেখতাম, এখানে সংখ্যাটা তার চেয়ে কম হলেও কিন্তু অনেকে এসেছেন মেসিদের স্বাগত জানাতে। সবাই কিন্তু দলকে স্বাগত জানাচ্ছে, তাদের অনেকগুলো গান রয়েছে, সেই গানগুলো কিন্তু তারা গাইছেন। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা কিন্তু আটকে দিয়েছেন এখানে যারা রয়েছেন তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি লিওনেল মেসির বাস। পুরো মায়ামির ঘরের ছেলে কিন্তু লিওনেল মেসি। মায়ামিতে যারা থাকেন তারা সবাই লিওনেল মেসিকে ভালোবাসেন। আমার কথা হয়েছিল এখানে অনেকে এসেছেন যারা আর্জেন্টাইন না, কিন্তু ইন্টার মায়ামির জার্সি পরে এসেছিলেন অনলি বিকজ মেসি ইন্টার মায়ামিতে খেলেন। তারা মাঠেও যাবেন, মায়ামি হার্ড রক স্টেডিয়ামে গিয়ে সমর্থন জানাবেন, তারা দেখতে চান লিওনেল মেসির খেলা। We are so happy to have the team at home because I am from Argentina but I am actually living in Fort Lauderdale, so I am very proud to having my team here at home. I'm very excited about the match on Friday and also well, I'm here today to see Messi and all the team. I mean, it's really emotional to be here and to see them come and everything. It's really nice to support them. It's a very difficult match, but I think
It's gonna be good for the team, for Messi. He's the best. I love Messi. It feels so good for me, and I really expect they to win. মায়ামিবাসীর হৃদয়ে অবস্থান করেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলছেন 3 বছর, তবে এবারের মেসির এই মায়ামিতে আসা একেবারেই ভিন্ন। বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র একটা ম্যাচই খেলবে এই মায়ামিতে, সেটা কেপ ভার্দের বিপক্ষে। সবার প্রত্যাশা জয় দিয়ে মায়ামি ছেড়ে যাবে লিওনেল মেসির দল। ফোর্ট লডারডেল থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র। রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে এসে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন লিওনেল মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। এয়ারপোর্টে তল্লাশি করা হয় আলবিসেলেস্তাদের। একটি ফুটেজে দেখা যায় বিমান থেকে নামার পরই তাদের লাগেজ খুলে দেওয়া হয় সবকিছু। এরপর একটি চেয়ারে বসিয়ে সম্পূর্ণ শরীর তল্লাশি করা হয় মেসির। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে থেকেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে সমালোচনা মুখর ছিল ফুটবল বিশ্ব। ইরানকে দেশটিতে থাকতে অনুমতি না দেয়া, আফ্রিকার দেশগুলোর ফুটবলারদের অতিমাত্রায় তল্লাশি, এমনকি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়া সহ নানা ঘটনায় প্রশ্ন উঠেছে আয়োজক দেশের নিরপেক্ষতা নিয়ে। এবার এমনই এক কার্যক্রমের সম্মুখীন হলো লিওনেল মেসির আর্জেন্টিনা দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করা আর্জেন্টিনা বেস ক্যাম্প করেছে কানসাসে। সেখান থেকে বিশ্বকাপের ম্যাচগুলো খেলে থাকেন। এবার রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে মায়ামিতে একদিন আগে এসেছে আলবিসেলেস্তারা। সেখানে এসেই পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতির মাঝে। এয়ারপোর্টে ঘটে যাওয়া ঘটনা এখন নেট দুনিয়ায় ভাইরাল। মায়ামি এয়ারপোর্টে মেসিদের বিমান নামার পর সেখানেই কড়া তল্লাশি করা হয় গোটা দলকে, অনেকটা অপরাধীর মতো। বিমান থেকে নেমেই সিকিউরিটির কার্যক্রমে অংশ নেন তারা। একটি ভিডিওতে দেখা যায় মেটাল ডিটেক্টর দিয়ে মেসির গোটা শরীর চেক করা হয়। এরপর তার সতীর্থদের তল্লাশি কার্যক্রম দেখে হাসতে থাকেন 8টি ব্যালন ডিওর জয়ী তারকা। পরবর্তীতে LM10-এর লাগেজ খুলেও তল্লাশি করেন দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা। মেসি অবশ্য তাদের কাজে সম্পূর্ণ সহযোগিতা করেন। এমন কার্যক্রমের ভিডিও নেট দুনিয়া আসার পর তা ভাইরাল হয়। সমর্থকরা এর কড়া সমালোচনা করেন। সাধারণ যাত্রীদের মতো বিশ্বসেরা ফুটবলারকে তল্লাশি করার ঘটনা অনেকের ধারণা এবারই প্রথম। তাছাড়া আয়োজক দেশ হিসেবে ফুটবলারদের উপর বাড়তি কড়াকড়ি জন্ম দিয়েছে প্রশ্নের। আফ্রিকা কিংবা ইরানের সঙ্গে যা করা হয়েছে, এমন পরিস্থিতির সামনে পড়তে হলো মেসিদেরও। ফিফা বিষয়গুলো ঠিকঠাক দেখছে কিনা সে ব্যাপারেও প্রশ্ন উঠছে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 12 কেজি এলপিজির দাম কমলো 350 টাকা, নতুন মূল্য 1528। বিদ্যুতের ব্যবহার একই থাকলেও 2-3 গুণ বাড়তি বিল। আর্থিক ক্ষতিতে গ্রাহক খতিয়ে দেখার নির্দেশ। যে কোনো দেশের হস্তক্ষেপ নিয়ে বাংলাদেশ আপত্তি জানালে পাশে থাকবে চীন, ব্রিফিংয়ে রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সফরে উন্নতি হয়েছে কৌশলগত সম্পর্ক। এবং বিনিয়োগ ও পর্যটক আকৃষ্টে ভিসা পলিসি সহজ করেছে সরকার। মন্ত্রিপরিষদের বৈঠকে কমিটি গঠন। নজরুল বর্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল প্রবাসের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গে থাকুন সময়ের।